Today we will discuss about Pride and Prejudice class lecture number 3. In previous class we talked about every tidbits, details, small details about the whole novel, about Jane Austen and other things. And today we will discuss about the summary and major themes of Pride and Prejudice. আচ্ছা, যেটা বলতে চাই সেটা হলো জেন অস্টেন সম্পর্কে মানে যেটা বলতে গেলে যে হ্যাঁ উনি প্রাইড অ্যান্ড প্রেজুডিস লিখেছে ভালো কথা, কিন্তু ওই সময়ে ফ্রেঞ্চ রেভলিউশন এবং নেপোলিয়নের যে ওয়ার এই জিনিসগুলো প্রমিনেন্ট ছিল মানে সারা পৃথিবীতে বা ইউরোপের আশেপাশে। এই জিনিসগুলো তার লেখায় আসে নাই, এটা মানে উঠে আসে নাই। এই মানে সমসাময়িক সাহিত্যিকদের কি মানে একটা লেখার একটা অন্যতম উদ্দেশ্য হলো সমসাময়িককার জিনিসগুলো তুলে আনা, কিন্তু উনি আনেন নাই। তো এই নিয়ে ক্রিটিক্সরা একটু সমালোচনা করেছে, বাট উনি যেটা করেছেন, উনি যে জিনিসটাকে ওনার লেখার উপকরণ বলে মনে করেছেন সেই জিনিসটাকেই উনি বেসিক্যালি গুরুত্ব দিয়েছেন, আর সব কিছু বাদ দিয়ে এটাকে গুরুত্ব দিয়েছেন বেশি। সরি, এক্সকিউজ মি। আচ্ছা, সামারি হিসেবে বলতে গেলে যে নোবেলটা শুরুই হয় যে ইংরেজি সাহিত্যের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস লাইন দিয়ে। লাইনটা কি এটা আগেও বলেছি, ইট ইজ এ ট্রুথ ইউনিভার্সালি অ্যাকনলেজড দ্যাট আ সিঙ্গল ম্যান ইন পজিশন অফ আ গুড ফরচুন মাস্ট বি ইন ওয়ান্ট অফ আ ওয়াইফ। এটা বলেছি না আগে প্রথমের দিকের ক্লাসে? তো এটার মানে কি? মানে হলো ইউনিভার্সালি ট্রুথ, একজন মানে জমিজমাওয়ালা মানে একজন গুড ফরচুনওয়ালা মানুষের অবশ্যই একজন ওয়াইফের দরকার। তো এই কথাটা শুনে কি মনে হয় কে বলতেছে এই কথাটা? মানে এটা কার ডায়লগ হতে পারে? হ্যাঁ, কার ঘটক কাছাকাছি গিয়েছে। আসলে হলো এই কথাটা তাহলে কে বলেছে? এটার চিন্তা ভাবনা হলো নায়িকার মা, যেটা আমরা আলোচনা করেছি, মিসেস বেনেট। এই যে পরবর্তীতে বলছে, দ্য স্টেটমেন্ট ইজ সিমিংলি হোয়াট মিসেস বেনেট থিংস অ্যাজ শি সেটস হার সাইটস অন দ্য নিউলি অ্যারাইভড বিংলে হু শি ইজ শিওর উইল মেক আ সুইটেবল হাজব্যান্ড ফর ওয়ান অফ হার ডটার্স। মানে এখান থেকে বোঝা যায়, মানে এটার হলো যখনই সে বিংলেকে দেখেছে তাকে দেখেই তার মনের যে মানে ভাবনা ফুটে উঠেছে সেটাই হলো যে মানে সর্বজনীনভাবে যে একটা বড়লোক ছেলের একজন বউয়ের দরকার আর কি। কারণ ওনার চিন্তা ধারণা সেরকমই ছিল, সেকেলে ছিল। উনি হয়তো সেরকমভাবে ফ্যামিলিতে বিলং করতে পারেননি, আমরা যেটা আলোচনা করেছি বলেছি। উনি অত বুঝেন নাই, বা তখনকার সমাজটাই এরকম ছিল। জানেনই তো, মেয়েদের কোনো জমি জিরাতের দাবি দেওয়া তারা করতেও পারতো না, না স্বামীর কাছ থেকে না বাবার কাছ থেকে। সেই বাবার কাছ থেকেও যে আমরা যে কলিন্স সম্পর্কে বলেছিলাম না, যে একজন ওই যে ডার্সির খালার মানে পাঁচাটা একটা লোক ছিল, ওইদিকে আবার নিজেকে নিয়ে খুব অহংকারও করতো যে আমার অনেক সম্পত্তি। সেটা কিভাবে হয়েছে বলি যে, আচ্ছা সেটা আমরা গ্র্যাজুয়ালি দেখব। আচ্ছা, এই কেমনে সূত্রপাত হয়, মানে উপন্যাসে দেখা যায় যে জেনের আর কি এলিজাবেথ জেনদের মা মিসেস বেনেট, সে খুবই মধ্যবিত্ত ফ্যামিলির মহিলা, 5টা মেয়ে। এখন মধ্যবিত্ত বাবা মায়েদের চিন্তা থাকে বিশেষ করে যে কীভাবে মেয়েদের বিয়ে দেওয়া যায়। 17th সেঞ্চুরিতে এই ইয়াগুলোই ছিল, চিন্তাভাবনাই বেশি ছিল। তো ওনার এটা চিন্তা, প্লাস ওই সময় বল নাচের আসর হতো, সেখানে বিভিন্ন ধরনের হতো। তো সেখানে দেখা যাচ্ছে যে একটা বলের অনুষ্ঠান হয়েছে, সেখানে 5 মেয়ে গিয়েছে। মায়েদের এরকম ছিল মেয়েগুলোকে সুন্দর করে নিয়ে যাওয়া, যাতে কোনো ছেলের সাথে কথা বলতে বলতে সম্পর্ক হয়। এটা ইউরোপিয়ান সেটা এটা ঠিক আছে, আমাদের না হলেও অ্যাপার্ট ফ্রম। আচ্ছা, একটা বলে বিংলে হলো নায়কের সেকেন্ড নায়ক আর কি, সে ওই ইমিডিয়েট তার আকর্ষণ হয়ে যায় বিউটিফুল এবং শাই জেনের প্রতি। জেনকে এলিজাবেথের বোন, জেন একটু শাই থাকে কিন্তু আবার খুব সুন্দরী। তো এই এনকাউন্টারটা মানে সেটাও হয় ডার্সি আর এলিজাবেথের মধ্যেও এই দেখা সাক্ষাৎটা হয়, কিন্তু ওটার মধ্যে এত প্রথম দেখায় প্রেম, ফার্স্ট সাইট ইজ দ্য ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, এই থাকে না ডার্সি আর এলিজাবেথের মধ্যে। এই জিনিসটা নিয়েও একটু নায়িকা মানে রাইটারের লেখিকার একটা সেটা হলো যে একটা মেসেজ যে প্রথম দর্শনেই যে শেষ দর্শন মানে হবে, প্রথম ইমপ্রেশনটাই যে শেষ হবে এমনটা নাও হতে পারে। এটা একটা কিন্তু তার লেখার একটা মোটিভ। আচ্ছা, যদিও অস্টেন শো কী করেছে, তাদের প্রতি আকর্ষণ দেখিয়েছেন, বাট এলিজাবেথ রিভার্সেস দ্য কনভেনশন অফ দ্য ফার্স্ট ইমপ্রেশনস। মানে কনভেনশনটা ভাঙছে এলিজাবেথ, প্রথম দেখাতেই ভালো লাগা। নো, এটা তাদের মধ্যে হয় নাই। আচ্ছা,
The pride, rank, and the fortune and prejudice against the social inferiority of Elizabeth's family hold Darcy aloof. এর মানে কি, ডার্সির র্যাঙ্ক ছিল অনেক হাইয়ে, তাই না? আর প্রেজুডিসটা কি, সোশ্যাল ইনফেরিয়রিটি অফ এলিজাবেথস ফ্যামিলি, এলিজাবেথের ফ্যামিলি আমার সাথে ম্যাচ করবে না, এই দুটো আমি বড় লোক, ওদের সাথে আমার মিল যাবে না, মিল খাবে না, এই চিন্তায় ডার্সি প্রথমে অ্যালুফ ছিল, মানে আগ্রহ ছিল না এলিজাবেথের প্রতি। আচ্ছা, while the pride of self-respect and prejudice against Darcy's snobbery hold Elizabeth equally aloof. আচ্ছা, ওটা যদি ডার্সির কারণ হয়, এলিজাবেথের কারণ হলো আমার সেলফ রেসপেক্ট আছে, আমি যে ঘরে বিলং করি না কেন আমার নিজের আত্মসম্মান বোধ আছে। ডার্সির যে নাকুচু স্বভাব, তার মানে এগেনস্টে ইয়া ছিল, মানে তার একটা কুধারণা ছিল যে এটা কেমন ছেলে রে বাবা, নাকুচু স্বভাব, কাউকে থোড়াই কেয়ার করে, এগুলো দেখে এলিজাবেথও ওর প্রতি আকৃষ্ট হয় নাই। সো প্রথমে এই জিনিসগুলোই দেখা যায়। আচ্ছা, দ্য পোম্পাস কলিন্স সুন অ্যারাইভস হোপিং টু ম্যারি ওয়ান অফ দ্য বেনেট সিস্টার্স। এই যে কলিন্স, এই কলিন্সের এই ব্যাপারটা হলো, কলিন্স হলো বেনেট সিস্টারদেরই একটা আর এক পক্ষের ভাই, এক ধরনের ভাই। এখন আমরা যেটা কি পড়েছিলাম, যে মেয়েদের যতই বাবার সম্পত্তি থাক বা যতটুকু থাক, সেটা পাবে ওই কোনো পরিবারের কোনো ভাই, ওই একটা আত্মীয়র মধ্যে পড়ে, সে এই সম্পত্তিগুলো তার ছিল, আলটিমেটলি সে পাবে, মেয়েগুলো পাবে না। যার জন্য একটা মা তাহলে কি করবে, সমাজের যে দায়বদ্ধতা, যে বাজে অবস্থাটা, সেটাও এখানে ফুটে উঠেছে। মাটা কি করবে, ভালো একটা ছেলেকে সাথে বিয়ে দিতে হবে, এছাড়া উপায় নেই। সো কলিন্স ছিল ওদের এক ভাই, সে করেছে যে তার ইচ্ছা ছিল যে বেনেট সিস্টারদেরকে বিয়ে করবে, বিয়ে করে মানে যা সম্পত্তি আছে সেগুলোও নিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ শিওর। হ্যাঁ, মেয়েরা পাবে না, ছেলে না থাকলে ওই যে ধরেন মানে ইসলাম ধর্মেও অনেকটা এরকম, যে মেয়ে যদি দুটা মেয়ে থাকে তাহলে হলো ওই মামাতো ফুপাতো চাচাতো ভাই না, তারা কিছুটা পাবে, ইসলাম ধর্মে এরকম আছে। তবে হ্যাঁ, যে সরি মামাতো ভাই না, বাবার দিককার যে ভাইয়ারা আছে, ভাইয়েরা আছে, তারা পাবে। কিন্তু আবার এটাও বলা আছে, যদি বাবা ওসিয়ত করে যায়, হেবা করে যায়, হেবা মানে কোনো ধরনের ইয়া থাকবে না, একেবারে দিয়ে গেলে তাহলে সমস্যা নেই, এটা আপ টু হিম, বাবার উপরে। তাই বলে যে চাপাই দিছে তা না, ওটা আগেকার দিনের একটা ইয়া ছিল। এখনকার সিস্টেমটা যেরকম, যে মেয়েদের তো আলটিমেটলি দরকারি, স্বামীর বাড়িতেও কতটুকু পাবে, আর মানে শ্বশুর বাড়িতেও বা কতটুকু, সরি বাবার বাড়িতেই বা কতটুকু পাবে। মেয়েদের হয়তো মানুষ ভাবে যে হ্যাঁ ছেলে তোমরা তো, মানে দুই জায়গায় দুই রকম কথাবার্তা, স্বামীর বাড়ি বলবে যে তোমরা তো বাবার থেকে কিছু পাইছো, আবার বাবার ইয়া বলবে যে তোমরা তো স্বামীর থেকেই পাবা, ভাইয়েরা এভাবে বঞ্চিত করে। সো এই জিনিসগুলোও দেখেন ওইখানেও আছে, আমাদের দেশেও প্রিভেইল এখনও আছে। আচ্ছা, যেটা ইয়া হলো যে সে বেনেট সিস্টারদেরকে বিয়ে করবে, মিসেস বেনেট তাহলে স্টিয়ার সিম টু আর, আচ্ছা মিসেস বেনেট আবার এলিজাবেথের দিকে তাকে নিয়ে গেল, যে এলিজাবেথের সাথে তোমার কোর্টশিপ হোক, ভালোবাসাবাসি হোক, বাট দ্য লেটার রিফিউজেস হিজ অফার অফ ম্যারেজ। আচ্ছা, একটা চিঠি পেয়ে একটা না, মানে কোনো একটা কারণে এলিজাবেথ তাকে না করেছে, তাকে পছন্দ হয় নাই। হি ইনস্টিড বিকামস এনগেজ টু হার ফ্রেন্ড শার্লট। আচ্ছা, শার্লট সম্পর্কে বলেছিলাম না, এলিজাবেথের একজন বন্ধু ছিল, বান্ধবী ছিল, যে বিয়ে করেছে পয়সার জন্য কলিন্সকে। তো কলিন্স অনেক টাকা পয়সার মানে উত্তরাধিকার সূত্রে এরকম ছিল, নিজের ইয়া না থাকলেও ছিল, যার জন্য শার্লট ছিল আবার জেনের থেকে, এলিজাবেথের থেকে অনেক বড় হওয়া সত্ত্বেও তাদের মধ্যে বন্ধু সুলভ একটা ইয়া ছিল, বন্ডিং ছিল। তো সে কলিন্সকে আলটিমেটলি বিয়ে করতে রাজি হয়। ডিউরিং দিস টাইম এলিজাবেথ এনকাউন্টার্স দ্য চার্মিং উইকহ্যাম। এই উইকহ্যাম ছিল একটা দুষ্টু প্রকৃতির লেফটেন্যান্ট, যে আর্মি অফিসিয়াল, যে মানে প্রথমে এলিজাবেথ ওই উইকহ্যামের প্রতি আকৃষ্ট হয় যদিও, কিন্তু উইকহ্যাম ছিল উইকেড, নামের মধ্যেই দুষ্টু, উইকেড, শয়তানি ছিল আর কি। তো সে কি করে, ওরই আরেক বোন, ছোটো বোন লিডিয়া, তাকে নিয়ে পালায়, তাকে ফুসলায় পালায়। আচ্ছা, there is a mutual attraction between the two and he informs her that Darcy has denied him his inheritance. ডার্সির সাথে উইকহ্যামের একটা আত্মীয়তার সম্পর্ক ছিল। এখন তাদের মধ্যে আবার সম্পর্ক গড়ে ওঠে। এখন উইকহ্যাম বলে, জানো ডার্সি না আমাকে আমার সম্পত্তি থেকে বের করে দিস। এই কারণে, এই সমস্ত ভুল বোঝাবুঝির কারণে এলিজাবেথ আরও ডার্সিকে দেখতে পারতো না, সম্পর্কটা ইয়া হয়েছে। আচ্ছা, বিংলে যখন কিছুদিন পরে লন্ডন থেকে চলে যায়, তখন এলিজাবেথের ডার্সির প্রতি যে বিরাগভাজন হওয়াটা, এটা যে মানে
এখানে আরেকটা জিনিস হয় যে কিছুদিনের মধ্যে ডার্সি বিংলে কিছুদিনের জন্য লন্ডনে যায়। তখন মনে হয় এলিজাবেথের কাছে যে আমার বোন জেনের সাথে একটু ছাড়াছাড়ি, একটু দূরত্ব আসছে বিংলের সাথে, এটার পিছনে দায়ী ডার্সি। ঠিক আছে? Darcy, however, has grown increasingly fond of Elizabeth, admiring her intelligence and vitality. আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ডার্সি আবার এলিজাবেথের আবার খুব প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। এটার কারণ কি? এটা একটা ছেলের একটা সেন্টিমেন্ট যে একটাবার যদি কোনো একটা মেয়ে তাকে রিজেক্ট করে বা অফার গ্রহণ না করে, তখন ছেলেটার সেই মেয়েটার প্রতি একটা আকর্ষণ বেড়ে যায়। এটা মনের ব্যাপার-স্যাপার, এটা বলা হয়ে থাকে, এটা নাকি সত্যি, এটা ট্রু। আচ্ছা, while visiting the new married Charlotte, Elizabeth sees Darcy, who professes his love for her and proposes. আচ্ছা, এলিজাবেথ শার্লটের বাসায় আসে তার বিবাহিত জীবন দেখতে। সেখানে তার ডার্সির সাথে দেখা হয়, তখন ডার্সি তাকে আবার প্রপোজ করে, তার ভালোবাসার কথা বলে। সারপ্রাইজড এলিজাবেথ রিফিউজেস হিজ অফার, আবার রিফিউজ করে। অ্যান্ড ওয়েন ডার্সি ডিমান্ডস অ্যান এক্সপ্লেনেশন, বলে যে কেন তুমি আমাকে এরকম না করছো, তখন সে বলছে অ্যাকিউজেস হিম অফ ব্রেকিং আপ জেন অ্যান্ড বিংলে অ্যান্ড অফ ডিফাইং উইকহ্যাম হিজ ইনহেরিটেন্স। বলছে কেন আপনি জেন আর বিংলের মধ্যে দূরত্ব তৈরি করেছেন, কেন উইকহ্যামকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন, এগুলোর কারণে আপনাকে আমি ঘৃণা করি। স্বাভাবিক অ্যাপিয়ারেন্স, মানে এটা তো উপর থেকে এরকম মনে হতেই পারে, ভুল বোঝাবুঝি সম্পর্কের মধ্যে এটাই একটা আর কি, দূরত্ব তৈরি করার জন্য ভুল বোঝাবুঝিটাই যথেষ্ট। আচ্ছা, Darcy subsequently writes Elizabeth a letter in which he explains that he separated the couple largely. আচ্ছা, এরপরে ডার্সি এলিজাবেথকে একটা চিঠি লেখে, সেখানে সে এক্সপ্লেন করে কেন এরকমটা হয়েছে। সে বলছে যে সে বিশ্বাস করে নাই যে মানে বিংলের প্রতি অ্যাফেকশনেট হয়ে ভালোবাসার কারণে জেন রিটার্ন করছে, এটা তার মনে হয় নাই। তার কাছে মনে হয়েছে সম্পত্তির জন্য মনে হয় জেন এরকম করছে। কারণ ডার্সির মধ্যে ওই জিনিসটা যে মানে মিডল ক্লাস মানুষজন খালি ভালোবাসাটা করেই টাকা পয়সার জন্য, এই মেন্টালিটির জন্য ওর কাছে মনে হয়েছে, ডার্সির কাছে মনে হয়েছে যে জেন মনে হয় এই কারণেই মনে হয় বিংলের কাছে ফেরত আসছে, ভালোবাসাটা নাই। আচ্ছা, এটা হি অলসো ডিসক্লোজেস দ্যাট উইকহ্যাম আফটার স্কোয়ান্ডারিং হিজ ইনহেরিটেন্স tried to marry Darcy's then 15-year-old sister in an attempt to gain possession of her fortune. উইকহ্যাম এত উইকেড, সে কী করেছে, ডার্সির এক বোন, ছোট 15 বছর বয়সী বোন, তাকে বিয়ে করতে চাইছে এই সম্পত্তির জন্য, যার জন্য এখানে কোনো প্রেম ভালোবাসা থাকবে না, বোঝাই যাচ্ছে, যার জন্য ডার্সি এই উইকহ্যামকে সরাইতেছে। উইকহ্যাম আসলেই দুষ্ট প্রকৃতির লোক, বুঝাই দিছে। এলিজাবেথ বিগিনস টু সি ডার্সি ইন এ নিউ লাইট, এখন তখন সব ভুল ধারণা ভেঙে গেল। আচ্ছা, শর্টলি দেয়ার আফটার দ্য ইয়াংগেস্ট বেনেট সিস্টার লিডিয়া কী করে, এর কয়েকদিন পরে দেখা যায় লিডিয়া এলোপস উইথ উইকহ্যামের সাথে পালিয়ে যায়। দ্য নিউজ ইজ মেট উইথ গ্রেট অ্যালার্ম বাই এলিজাবেথ, এটা তো খুবই অ্যালার্মিং একটা ব্যাপার। সিন্স দ্য স্ক্যান্ডালাস অ্যাফেয়ার হুইচ ইজ আনলাইকলি টু এন্ড ইন ম্যারেজ কুড রুইন দ্য রেপুটেশন অফ দ্য আদার বেনেট সিস্টার্স। এলিজাবেথ খুব উদ্বিগ্ন হয়ে পড়ে। কারণ কি, এরকম যদি এলোপমেন্টগুলা খুবই কম আছে যেগুলো বিয়েতে পূর্ণতা পায় না, বিয়ে হয় না, মেয়েটাকে ছেড়ে দেয়, আলটিমেটলি বিয়ে হতে চায় না, এবং একটা পরিবারের জন্য রেপুটেশন কতখানি খারাপ করে দেয়। এটা তো এখনকারও যদি কোনো একটা মেয়ে পালায় যায়, এখনও একই কথা। আমাদের দেশের সাবকন্টিনেন্টের প্রেক্ষিতে ওই দিকের দেশে কিছু হবে না, ইউরোপ আমেরিকায়, বাট আমাদের প্রেক্ষিতে এখনও এটা প্রচলিত। হোয়েন শি টেলস ডার্সি, যখন এলিজাবেথ ডার্সিকে এই জিনিসগুলো বলে, হি পারসুয়েডস উইকহ্যাম টু ম্যারি লিডিয়া, সে বলে যে ঠিক আছে তুমি লিডিয়াকে বিয়ে করো। এলিজাবেথ লার্নস লিডিয়া অফারিং হিম মানি, বলছে আমি তোমাকে টাকা দিব, তুমি তাও বিয়ে করো। তাহলে সম্মানটা বাঁচানোর জন্য ডার্সি অনেক বড় অ্যাটেম্প্ট নেয়। Despite Darcy's attempt to keep his intervention a secret, Elizabeth learns of his actions. যদিও এটা লুকায় করে ডার্সি ব্যাপারটা, বাট এলিজাবেথ জেনে যায় কোনোভাবে। At the encouragement of Darcy, Bingley subsequently returns. আচ্ছা, বিংলে আর জেনের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, তারপরে এটাও ফিক্সিং করে দেয় করে ডার্সি। ওদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করার জন্য হয়তো চিঠি লেখে বা বোঝায় বন্ধুকে, আসলে ব্যাপারটা এরকম না। তখন বিংলে ফেরত আসে আর আলটিমেটলি জেনের সাথে মিল হয়, অ্যান্ড জেন বিকাম এনগেজড। ফাইনালি ডার্সি প্রপোজেস এগেইন টু এলিজাবেথ, হু দিস টাইম অ্যাকসেপ্টস। সো মোটামুটি এই হলো সামারি থিমটা নেক্সট দিন পড়াবেন।